প্রথম কথা উনি ভুলে গেছেন উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনি পশ্চিমবঙ্গের রাজরানী নন। আপনাকে বাড়ি থেকে বেরোতে দেব না, এটা ভারতীয় জনতা পার্টি কর্মীর প্রতিজ্ঞা। জেনে গেছে জনতা, ভয় পেয়েছে মমতা, চলে যাবে ক্ষমতা, ভয় পেয়েছে মমতা। দিদি আপনাকে মাধ্যমে স্বাগত। ধন্যবাদ। দিদি, বাঁকুড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা না চাইলে বেরোতে পারতেন না, মানে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন, তো কি বলবেন? প্রথম কথা উনি ভুলে গেছেন উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনি পশ্চিমবঙ্গের রাজরানী নন। পশ্চিমবঙ্গটা ওনার কেনার জমিদারি নয়। তো উনি ভুলে গেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন। আর তার সঙ্গে আরেকটা কথা ওনাকে খুব বিনম্রভাবে মনে করিয়ে দিই, আরে ওনাকেও তো কাজে অকাজে নয়াদিল্লি যেতে হয়। তাহলে আমরা যদি না চাই, উনি কেন, ওনার কোনো সাংসদ তো পশ্চিমবঙ্গ থেকে বেরোতে পারবে না। উনি বলছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে না চাইলে, আপনি চাওয়া না চাওয়ার কে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের যে কোনো জায়গায় যাবে। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য। আপনি কে না চাওয়ার, না চাইয়ে দেখুন না, আপনাকে বাড়ি থেকে বেরোতে দেব না, এটা ভারতীয় জনতা পার্টি কর্মীর প্রতিজ্ঞা। তিনি আরো বলছেন যে এতগুলো মানুষ মারার জন্য আপনি কতবার জেল খেটেছেন, নাম না করে স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে সেই হিসেবে দেখতে গেলে প্রথম কথা উনি ভুলভাল বলছেন। আমি আজকে শুনেছি ভয় পেয়েছে মমতা, জেনে গেছে জনতা, মানুষ দেখছে যে একদম উনি ভয় পেয়েছেন। ওনার সুস্থতা কামনা করি। এবং সেই সঙ্গে আপনাদের জানিয়ে দিই একটা কথা, যে এই মমতা বন্দ্যোপাধ্যায় যার কথা বলছেন, তাকে দেশের সুপ্রিম কোর্ট তাকে ছাড় দিয়েছে। আপনি কোন হরিদাস পাল? আর যদি এই হিসেবেই হয়, তাহলে আপনার তো যাবজ্জীবন কেন, 7 জন্ম জেল খাটা উচিত। এতগুলো ভারতীয় জনতা পার্টির কর্মীকে মেরেছেন, 300-র ওপর কর্মীকে আপনার আমলে মরতে হয়েছে। তাহলে সেই হিসেবে আপনার তো এক জীবনে হবে না, অন্তত 7 জীবন লাগবে আপনাকে যতবার জেল খাটতে হবে। এতগুলো ভারতীয় জনতা পার্টির কর্মীদের খুন করা হয়েছে, আপনার আমলে, আপনার দল করেছে। দিদি, বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলছেন যে সোনার বাংলা নয়, ধ্বংসের বাংলা গড়বে তোমরা। ধ্বংসটা তো উনি করেছেন। আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন? উনি বললেন একটা সময় ছিল যদি সারা দেশ 100 টাকা রোজগার করতো, পশ্চিমবঙ্গ রোজগার করতো 123 টাকা। আর এখন হচ্ছে সারা দেশ যেখানে 100 টাকা রোজগার করছে, পশ্চিমবঙ্গ রোজগার করছে গড়ে 70 টাকা। কারণ ওই 70-75 টাকা রোজগার করছে মানুষ, 25 খেয়ে নিচ্ছে তৃণমূল। এখন তো 25-75-এর হিসাব হয়ে গেছে। তাই পশ্চিমবঙ্গকে ধ্বংসের পথে নিয়ে গিয়ে ফেলেছে একমাত্র যে দল, সে দলের নাম তৃণমূল কংগ্রেস। যে মুখ্যমন্ত্রীর অবদান, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার কাছে শিল্পের কি সংজ্ঞা? চপ, ফুলুরি, কচুরি, জিলিপি, মোমো, পাশবালিশ, কাশফুলের বালিশ, ফুচকা, ঘুগনি, চা, এগুলো হচ্ছে ওনার কাছে শিল্প। আর তাছাড়া রয়েছে কি শিল্প? চুরি, ডাকাতি, রাহাজানি, তোলাবাজি, ধমকানো, চমকানো, এগুলো হচ্ছে ওনার কাছে শিল্প। তো যার কাছে শিল্পের সংজ্ঞা এটা, তিনি বুঝবেন কি করে শিল্পের মর্ম? অত দূরে যেতে হবে না, পাশের রাজ্য, গরিব রাজ্য উড়িষ্যায় চলে যান, দেখুন 1 বছরের মধ্যে কটা শিল্প এসছে। ওই আপনার মতন বছর বছর আমাদের করের টাকা শ্রাদ্ধ করে ওই বেঙ্গল মিন্স বিজনেস হয় না, ওখানে উড়িষ্যা ব্রড বিজনেস হয়েছে। আসামে চলে যান, ছোট্ট রাজ্য, 26,000 কোটি টাকা সেখানে বিলগ্নীকরণ কে করেছে? টাটারা করেছে। আর আপনার অবদান টাটাকে পশ্চিমবঙ্গ থেকে তাড়ানো। তফাৎ আছে এবং থাকবে। তিনি আরো বলছেন যে রাজ্যে এসে বলছে আমি জমি দিইনি। তারকেশ্বর, রানীগঞ্জ, জামুরিয়া, পেট্রোপোলে কে জমি দিয়েছে? সে জমিতে কি কি হয়েছে? আপনি তো এখানে 7 বার স্বরাষ্ট্র সচিব বৈঠক করে গেছে, এতবার চিঠি দেওয়া হয়েছে। আপনি বিএসএফ এর যেটা কাঁটা তার লাগানোর জন্য আপনি জমি দিচ্ছেন না, কারণ আপনার এই বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ভোটে আপনি জিতে এসেছেন। আপনার ওই মিথ্যের ডালি ফাঁস হয়ে গেছে, আপনি বুঝতে পেরেছেন, তাই আপনার এত রাগ হয়েছে। আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে আপনার কথা মিথ্যে ছত্রে ছত্রে আপনার মিথ্যে উন্মোচিত করে দিয়েছেন, তাই আপনার রাগ হয়েছে। আপনার কেন 50 কিলোমিটারের অসুবিধা হবে? 50 কিলোমিটার এই কারণেই অসুবিধা হবে, কারণ এই 50 কিলোমিটারের মধ্যে দিয়ে এই গরু চালান, চোরা চালান, নারী পাচার, ফেন্সিডিল পাচার,
কয়লা পাচার, এগুলো সব করে থাকছেন আপনার সরকার, আপনার দলের লোকজন। আর তাই যখনই সব থেকে বেশি কে হয়েছিল ভোকাল? তৃণমূল কংগ্রেস। আচ্ছা, যখন নোটবন্দি হয়েছিল সব থেকে ভোকাল কে হয়েছিল? তৃণমূল কংগ্রেস। মানে যার কাছে যত কালো টাকা তার তত রাগ। সুতরাং আপনার এই মিথ্যাচার, আপনার এই নাটক, ওই যতই টালির বাড়িতে থাকুন, আপনার মিথ্যাচার সবাই জেনে গেছে। মুখ্যমন্ত্রী বাঁকুড়া সভা থেকে বলছেন যে এসআইআর এর নামে মানুষের উপর মানে এসআইআর করে মানুষের উপর অত্যাচার করছে। এত মানুষের উপর যখন দয়া আপনার, তাহলে এসআইআরটা সঠিকভাবে হতে দিচ্ছেন না কেন? কেন আপনি আপনার বিএলএদের আটকাচ্ছেন, বিএলও ধমকাচ্ছেন, চমকাচ্ছেন? কেন এই রাজ্যে এতগুলো ধর্ষণ হচ্ছে? কেন এই রাজ্যে এতগুলো খুন হয়েছে? আচ্ছা, অন্য মানুষদের কথা বাদ দিন, আপনার তৃণমূল তো তৃণমূলকে মেরেছে। আপনি বকটি ভুলে গেছেন? আপনি ভুলে গেছেন যে এই কিছুদিন আগেই আপনার নেতা ছিল বালির তপন বাবু, তার যে মৃত্যুতে সিবিআই হয়েছে, কে মেরেছিল? তৃণমূল মেরেছে। আচ্ছা, আপনার খুব প্রিয় ছিল মালদাতে ইংলিশ বাজারে বাবলা সরকার, দুলাল সরকার, তাকে কে মেরেছে? তৃণমূলই মেরেছে। আমি তো বলছি বিজেপিকে মেরেছেন আলাদা কথা, আপনার দলের লোকে তো দলের অন্যদের মারছে, আগে সেগুলোর কথা বলুন। তৃণমূল কতজন তৃণমূলকে মেরেছে? তৃণমূলের দুষ্কৃতীরা কতজন তৃণমূলকে মেরেছে? আমাদের কতগুলো কর্মীকে মেরেছে? আপনারা বলছেন খুন ধর্ষণের কথা, খুনের কথা। আপনার নিজের দলের লোক, আপনার বিধায়ক, আমাদের সেই বাচ্চা ছেলে 2রা মে 2021-এ সেই অভিজিৎ সরকারকে যেভাবে দিনে দুপুরে জনসমক্ষে খুন করেছে, আপনার হাতে, আপনি কি সেটা দায় থেকে এড়াতে পারবেন? পারবেন না। এই রাজ্যে ডিউটিতে থাকাকালীন একটি ডাক্তার ছাত্রী অভয়া, তার ধর্ষণ এবং খুন, আপনি দায় এড়াতে পারবেন? পারবেন না। উল্টে আপনি কি করলেন? সন্দীপ ঘোষ, তাকে আপনি প্রমোশন দিয়ে অন্য কলেজে পাঠিয়ে দিচ্ছেন, বলছেন না ওর মনে দুঃখ লাগবে। আপনি এই রাজ্যে খুন বলুন, ধর্ষণ বলুন, আপনি যারা ধর্ষিতা তাদের পাশে দাঁড়াননি, ধর্ষকদের প্রকারান্তরে প্রচ্ছন্নভাবে তাদের সমর্থন করে গেছে আপনার দল, আপনার দলের সব যারা ছিল। এককালীন সাংসদ বলে পার্ক স্ট্রিটের যে ধর্ষক, তাকে সাপোর্ট করে, তার খুব ঘনিষ্ঠ ছিল, তাকে আপনি টিকিট দিয়েছিলেন কেন পরে? এটা তো পার্ক স্ট্রিট হয়ে 2011-12 হয়েছিল, পরবর্তীকালে আপনি কেন টিকিট দিয়েছিলেন? তাহলে লোকে যখন আপনার সম্পর্কে এই কথাগুলো বলে বা আপনার দলের সম্পর্কে, তাহলে ভুল বলে না? দিদি, নকল ভ্যানিশ কুমার এআই দিয়ে ঘরে বসে নাম কাটছে, প্রায় নাকি এআই দিয়ে 54 লক্ষ নাম কেটেছে বিজেপি লোকে, কি বলবে? এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আঞ্জনে। মমতা সত্যি বুঝেছে, কারণ এসআইআর পড়েছে কোপে। উনি বুঝতে পেরে গেছেন যে এসআইআর এর মাধ্যমে যে আপাতত যেগুলো হচ্ছে এএসডিডি, অর্থাৎ যেগুলো অ্যাবসেন্ট, যারা নেই, শিফটেড, ডেড এবং ডিলিটেড, এই ভোটারগুলো বাদ গেছে। কেন? যারা মারা গেছে তারা থাকবে, মামার বাড়ির মামদোবাজি নাকি? মামার বাড়ির আবদার। যারা এই রাজ্য থেকে চলে গেছে, যারা শিফটেড হয়ে গেছে, যারা অন্য জায়গায় চলে গেছে, তারা কেন থাকবে? এনুমিরেশন ফর্ম ভোট ভরার সময় কেন আপনারা জালি জচ্চুরি করেছেন? এখন যখন শুনানির ডাক হয়েছে, আপনারা আপনাদের বিএলএর মাধ্যমে বিএলওদের ধমকানি চমকানি দিয়ে কিছু নাম, কিছু ভুয়ো নাম ঢুকিয়েছেন, সেটা বেরিয়ে গেছে বলে এত রাগ হচ্ছে। আসলে জেনে গেছে জনতা, ভয় পেয়েছে মমতা, চলে যাবে ক্ষমতা, ভয় পেয়েছে মমতা। এই কারণেই আপনার এই রাগ, আপনারা এইসব আষাঢ়ে গল্প ভাবছেন। 54 লক্ষ গেছে, এরপর শুনানির পরে আরো যাবে। মমতা ব্যানার্জি, আপনাকে বলছি যে এই ভবানীপুরে আপনি যেখান থেকে জিতেছিলেন, সেখানেও প্রায় 50,000 ভোটার, ভুয়ো ভোটার বাদ গেছে। তাই কি আপনার এত রাগ হচ্ছে যে আপনার যে জেতার যে প্রাণভোমরাগুলো সব এক একটা করে নির্বাচন কমিশন নিয়ে নিচ্ছে বলে? আসলে আপনার নির্বাচন কমিশনার এবং যে ভারতের নির্বাচন কমিশনার মধ্যে তফাৎ হচ্ছে, একজন হচ্ছেন প্রকৃত কাজটা করছেন, আর আরেকজন আপনাদের এখানে ছিলেন যে রাজীবা বাবু, তা তিনি তো সন্ধ্যেবেলা মজলিসে বসতেন ব্যানার্জি পরিবারের সঙ্গে। এটাই হচ্ছে তফাৎ। দিদি, মুখ্যমন্ত্রী বলছেন পশ্চিমবঙ্গের মুকুটে আরো একটি পালক, মানে নিউ টাউনের দুর্গাঙ্গনের শিলান্যাসে মুখ্যমন্ত্রী বলেছেন। খুব অসাধারণ পালক। আমার করের টাকা দিয়ে টাকা নয়-ছয় করিয়ে আপনার এই যে যারা বরাত পাবে, আবার তৃণমূলের দুষ্টু মিষ্টি ভাইকে বরাত দেওয়ার জন্য এই করানো হচ্ছে। মানুষের করের টাকাতে নয়-ছয় হচ্ছে। আপনার এখন 14 বছর বাদে মনে পড়লো দুর্গাঙ্গনের কথা, 14 বছর হিন্দুদের কথা মনে পড়েনি? এখন হচ্ছে যে ওই কি যেন বলে একটা না, যাওয়ার বেলায় আপনার তখন মনে পড়ে গেল। যেতে যেতে আপনাকে বলে দিই, আপনি দুর্গাঙ্গন করুন,
বা আপনি কালিঙ্গন করুন, আপনার যাওয়া নিশ্চিত। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন নিশ্চিত। 2011 থেকে 2024-25 পর্যন্ত আপনি খালি আপনার দুধেল গাইদের জন্য করে গেছেন, কোথায় ইমাম ভাতা, কোথায় ওবিসি ABCD করে গেছেন, এই ব্যাকডোর দিয়ে তাদের চাকরি পাইয়ে দিয়ে গেছেন। এখন মনে হচ্ছে হিন্দুদের জন্য করতে হবে, এখন মনে হচ্ছে আপনার মহাকাল করতে হবে। তাও চিন্তা করুন, একটা কি অদ্ভুত ব্যাপার শ্রেয়া, একজন মুখ্যমন্ত্রী তিনি এটা সত্যের সঙ্গে করতে পারছেন না। জগন্নাথ কালচারাল সেন্টারের নাম করে জগন্নাথ মন্দির করতে হচ্ছে কেন? আপনার করের টাকায় কেন? আপনি তো নাকি ছবি এঁকে কোটি কোটি টাকা রোজগার করেন। আপনার বইয়ের অসাধারণ কাটতি রয়েছে, ওই হাম্বা হাম্বা কাম্বা কাম্বা রাম্বা রাম্বা বইয়ের। তো সেই বই বিক্রি করে টাকাগুলো দিয়ে বানান না যখন আমরা বানানোর। আর আমার টাকা দিয়ে রাজ্যে উন্নয়ন করুন, রাস্তা একটু বেরিয়ে দেখুন না। ভাগ্যিস কেন্দ্রীয় সরকার ছিল, তাই রাস্তা আছে, ব্রিজ আছে, তাই মানুষ অন্তত ঠিকঠাক করে যাতায়াত করতে পারছে। আপনার সরকার থাকলে কিচ্ছু হতো না। উনি তো বলছেন একেবারে ঐতিহাসিক দিন, বলছেন যে আগের জায়গাটা জমিটা দেখেছিলাম সেটা 12 একর ছিল, আমি বললাম করছি যখন ভালো করেই করা হোক। হ্যাঁ, আসল কথাটা বলুন না। ওই জমিটা তো আপনার দুধেল গায়ে দিচ্ছিল, তারা তো আপত্তি করেছে। এটাও সত্যি কথা বলা ধক নেই। একে একই ওদিকে হুমায়ুন কবির বাবরি ফাবরি কিসব করে দিয়েছে, আবার এদিকে আপনি করছেন এখন দুর্গাঙ্গন। এখন যে কি অবস্থা আপনাদের চিন্তা করুন, কম্পিটিশন লেগে গেছে। তো আসল কথাটা বলুন যে আপনার ওই জমির যারা মালিক তারা দুর্গা অঙ্গনের জন্য জমি দিতে অস্বীকার করেছে বলে আপনাকে সরতে হয়েছে। বড় ছোটর কোনো ব্যাপার নয়। মানে এবার তো সত্যি বলুন, আর ডবল ডবল চাকরির মতন এটাও কত আর মিথ্যে বলবেন, এবার সত্যি বলুন আমাদের ভালো লাগবে। উনি তো বলছেন কর্মসংস্থান হবে, 365 দিন দুর্গাপুজো দেখার সুযোগ পাবেন, সংস্কৃতি জগতের কর্মসংস্থান হবে, অনেক দোকান হবে, কারুশিল্পের লোকেরা। অসাধারণ। আপনি তো এমনি শিল্প করতে পারবেন না, আপনি কারুশিল্প, ফুচকা শিল্প, চপ শিল্পর মাধ্যমে কর্মসংস্থান করবেন। আপনার যদি এত কর্মসংস্থান করার ইচ্ছে থাকে তাহলে আপনি চাকরি দিন না, শিল্প আনুন। আচ্ছা কেন বলুন তো? আপনি লন্ডন যান, বাবাই যান, দুবাই যান, সিঙ্গাপুর যান, অনেক কিছু জায়গায় যান, শিল্প বলে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই হবে কি করে? যে মুখ্যমন্ত্রীর টাটাকে তাড়িয়েছে সে মুখ্যমন্ত্রীর আমলে কি করে আসবে বলুন তো শিল্প? প্লাস তার উপর তো আপনাদের ধমকানো চমকানো কাটমানি 25-75 গল্প আছে। পশ্চিমবঙ্গে শিল্প তখনই আসবে, আর কয়েকটা মাসের অপেক্ষা, ভারতীয় জনতা পার্টির সরকার এলে তখন শিল্প আসবে পশ্চিমবঙ্গে। তখন পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে কলকাতায় বা পশ্চিমবঙ্গে থাকবে। পশ্চিমবঙ্গের যারা মায়েরা তারা ওই শুধুমাত্র 1000 টাকা 2000 টাকা 3000 টাকার ওপর ভরসা করে সংসার আপনাদের চালাতে হবে না। আপনার বাড়ির যিনি পুরুষ রয়েছেন বা আপনার পরবর্তী প্রজন্মের মেয়েরা রয়েছেন তারাও চাকরি পাবে, তাদের রাজ্য থেকে বাইরে গিয়ে অন্য রাজ্যে গিয়ে তাদের কাজ করতে হবে না। আপনার প্রতিশ্রুতি কি আর বলবো, আপনি মুখ্যমন্ত্রী, খারাপ লাগে বলতে, কিন্তু মিথ্যেটাও একটু লেভেল রেখে বলুন, আর ভাল লাগে না। উনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন নাকি প্রকল্পের টাকা রেখে এসেছিলেন, যে কাজ 2 বছরে উনি করে দিতেন, এখন সেটা 10 থেকে 15 বছরে। উনি অনেক কিছু করে রেখেছিলেন। উনি তো এই পৃথিবীটাকে চিন্তা করেছিলেন, পৃথিবীটা যে হবে, এই ধরাধামে যে হবে পৃথিবীটা, এটা চিন্তা করে রেখেছিলেন। উনি রাকেশ রোশনকে তো চাঁদে পাঠিয়ে দিয়েছেন। চিন্তা করুন, উনি কাজী নজরুল ইসলামকে দিয়ে মহাভারত লিখিয়ে দিয়েছেন। উনি মৃত রবীন্দ্রনাথকে আবার মর্তে ডাকিয়ে এনে মহাত্মা গান্ধীকে ফলের রস খাইয়ে দিয়েছেন। তো উনি অনেক কিছু করে এসেছেন। তো ওনার কথাগুলো ওনার মতনই, যেরকম এত কিছু করে রেখেছেন, তাই তো এরকম লজ্জরে অবস্থা ছিল ভারতীয় রেলের। আর এখন রেল দেখুন, বন্দে ভারত থেকে শুরু করে রেলের কানেক্টিভিটি দেখুন, রাস্তার কানেক্টিভিটি দেখুন, এটা হচ্ছে বিজেপি সরকারের ম্যাজিক। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে মহাকাল মন্দিরের শিলান্যাস হবে, জমি দেখা হয়ে গিয়েছে, ট্রাস্ট তৈরি করে কাজ করা হবে। মুখ্যমন্ত্রী বলছি তো, এখন ওনার ভোটের সময় ভোটের মুখে রাম নাম, তাই না? এতদিন আপনার রাম নামকে মনে হতো গালাগালি, আপনার মৃত্যু কুম্ভ মনে হতো মহাকুম্ভকে, আপনার মনে হতো হিন্দু ধর্ম গন্ধা ধর্ম। এখন এত হিন্দুদের প্রতি ভালোবাসা কেন? হিন্দু ভোট চাই, মুসলমান ভোট সরে যাচ্ছে, খালি মুসলমান ভোটে জিততে পারবেন না, তাই হিন্দু ভোট চাই, তাই হিন্দুদের আপনি এখন এইসব করছেন একটুখানি ওই আর কি বাঁহাতে নৈবেদ্য দেওয়ার মতন। তাতেও লাভ নেই, হিন্দুরাও জেনে গেছে আপনার আসল রূপটা, আসল স্বরূপটা। এই রাজ্যে যখন দাঙ্গা হয়েছে, বড় বড় দাঙ্গা হয়েছে, কাদের গ্রেপ্তার হতে হয়েছে? নিরীহ হিন্দুদের। কাদের বিরুদ্ধে কেস গেছে? নিরীহ হিন্দুদের বিরুদ্ধে। কাদের সম্পর্কে কিছু বলা যাবে না? আপনার দুধেল গাই সম্পর্কে। তো এই রাজ্যে যেভাবে হিন্দুদের মেজরিটি থাকা সত্ত্বেও
আপনার আমলে যেভাবে দিনের পর দিন হিন্দুরা নিপীড়িত হয়েছে, আপনি মহাকাল করুন বা আপনি মহাদেব করুন, আপনার পরকাল ঝরঝরে, এটা নিশ্চিত। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।